কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, অবাধ্য বলদ। একদিন সকাল সকাল নবাব বাংলাটা ঘুরে দেখছিলেন, সঙ্গে উজিরকে নিয়ে। উজিরকে বলছিলেন, দেখো আমার এই বাংলার সমস্ত পশু পাখি মানুষজন কেমন শান্তভাবে ঘোরাফেরা করছে। উজির তখন বলে, হ্যাঁ হবে না নবাব, আপনি যে বাংলারই নবাব, তাহলে আপনার এই এলাকার তো সব কিছু শান্তই থাকবে না। তারপর বলতে বলতে সামনে দেখে পথের মধ্যে একটি লোক ওর বলদটাকে হুট হুট করে তাড়াচ্ছে। ও কিছুতেই ওখান থেকে এক পা নড়ছেই না। অমনি বলতে আছে, তোকে আর আমি আমার গোয়ালে রাখবো না, তোকে আমি সামনের হাটেই বেচে দেবো। অমনি নবাব এসে বলে, কি হয়েছে ভাই, আপনি এরকম করে চিৎকার করছেন যে আপনার বলদের উপরে? অমনি ওই লোকটি বলে, নবাব আমার এই বলদটা খুব অবাধ্য, কিছুতেই আমার কোনো কথা শুনতে চায় না, তাই ভাবছি বলদটাকে বেচে দেব। অমনি নবাব উজিরকে বলে, কি উজির, একটু আগেই তো বলছিলে তোমার কথা সবাই শোনে, তাহলে দেখো দেখি তোমার কথা এই বলদটা শোনে কিনা। উজির তখন গিয়ে বলদটাকে বলে, হেট হেট, এই চল চল সামনের দিকে চল। অমনি ওই বলদ এক লাথি মেরে উজিরকে মাটিতে ফেলে দেয়। উজির তখন বলে, ও বাবা রে, নবাব খুব লেগেছে, একদম অবাধ্য এই বলদটা নবাব। নবাব তখন লোকটিকে বলে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই বলদটা আমায় দিয়ে দেন। উজির তখন বলে, না না নবাব, একদম অবাধ্য বলদ, ওকে একদমই নেবেন না। উজিরের কথা শুনে নবাব তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, একদম অবাধ্য বলদ ঠিকই, আর আমার কাছে তোমার মতো বলদ থাকতে থাকতে আমি এই বলদটাকে নিচ্ছি শুধুমাত্র রাজা কৃষ্ণচন্দ্রের জন্য। তারপর উনি ওই কৃষ্ণচন্দ্রের জন্য ওই বলদটা কিনে নেন মোহর দিয়ে। তারপর ওখান থেকে নবাব ফিরে যান, গিয়ে বলেন যে উজিরকে, উজির কালকেই চিঠি পাঠাও রাজা কৃষ্ণচন্দ্রের কাছে, আর বলে পাঠাও যে আমি বলেছি আসতে। অমনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে চিঠি পাঠায়, সঙ্গে অমনি বলদটাকেও পাঠায়। রাজা কৃষ্ণচন্দ্রের কাছে চিঠি যেতেই, বার্তা যেতে, মন্ত্রীমশাই বলে, কি বার্তা লিখেছে আমায় একটু দাও দেখি। অমনি মন্ত্রীমশাই পড়া শুরু করে। রাজামশাই বলে, হ্যাঁ মন্ত্রী, পড়ে দেখো ওই বার্তাতে কি লেখা আছে। মন্ত্রীমশাই পড়ে দেখে যে রাজামশাই আপনার জন্য নবাব একটা উপহার পাঠিয়েছেন। এই শুনে রাজামশাই বলে, উপহার পাঠিয়েছেন? বাহ, খুব বেশ, তাহলে উপহারটা কোথায়? অমনি ওই বার্তা যে নিয়ে এসছেন উনি বলেন যে, রাজামশাই আসলে উপহারটা এতটাই বড় যে আপনি ভেতরে আনতে পারিনি, উপহারটি আপনার ওই রাজবাড়ির বাইরে রয়েছে। এই শুনে রাজামশাই, গোপাল, মন্ত্রী, এমনকি রাজসভার সকলে বাইরে বেরিয়ে এসে দেখে যে দরজার মুখে বলদ দাঁড়িয়ে আছে। এই দেখে রাজামশাই তো অবাক। রাজামশাই বলে, এ কি, এ তো বলদ, এই বলদ আবার আমার কাছে পাঠিয়েছেন নবাব কিসের জন্য? অমনি মন্ত্রীমশাই বলে, নবাব আরো লিখেছেন রাজামশাই, বলেছেন এই বলদের পিঠে করে আপনাকে 1 সপ্তাহের মধ্যে যেতে ওনার রাজ্যে। অমনি রাজা কৃষ্ণচন্দ্র বলে যে, নবাব বলদ পাঠিয়েছেন? গোপাল বলে, রাজামশাই আপনি তো জানেন নবাব আপনার পেছনে লাগা ছাড়া তো আর কোনো ভালো কাজ তো করতেই পারে না। মন্ত্রীমশাই তখন বলে, আপনি চুপ করুন তো, আপনি জানেন না, আসলে রাজামশাই তো সবসময় হাতির পিঠে করে, ঘোড়ার পিঠে করে যায়, তাই একটু পরিবর্তন আনার জন্য নবাব এই বলদটাকে পাঠিয়েছেন। তারপর মন্ত্রীমশাই গিয়ে সবাইকে দেখাতে যায়, দেখো দেখো আমি কি করে এই বলদের পিঠে গিয়ে বসছি। মন্ত্রীমশাই লাফ দিয়ে বলদের কাঁধে উঠে বসে। তারপর বলদ সঙ্গে সঙ্গে গর্জন করতে থাকে আর পা দিয়ে মাটি ছুঁড়তে থাকে। তারপর নাচা শুরু করে দেয়। মন্ত্রীমশাইও বা চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। তারপর আছাড় মেরে মাটিতে ফেলে দেয় মন্ত্রীমশাইকে। ওখান থেকে রাজামশাই, গোপাল সকলে বলে, বুঝলে তো, এক্ষুনি মানছিলে না আমাদের কথা, এবার কেমন লাগছে?
অমনি মন্ত্রী মশাই বলে, হু বাবা রে, আমার কোমরটা পুরোপুরি ভেঙে গেল রাজামশাই। অমনি রাজামশাই বলে, তাহলে বুঝেছি এই বলদটা একদম অবাধ্য রয়েছে। গোপাল তখন বলে, হ্যাঁ রাজামশাই, এই মন্ত্রী মশাইয়ের মতো এই বলদটাও অবাধ্য, ও কিছুতেই কারুর কথা শুনতে চায় না, তাই নবাব পাঠিয়েছেন আপনাকে শায়েস্তা করার জন্য, যাতে আপনি এই বলদকে পোষ মানিয়ে তারপর 7 দিনের পরে অমনি নবাবের কাছে যেতে পারেন। এই শুনে রাজামশাই তখন বললে যে, তাহলে তোমাদের রাজসভার সকলকেই জানাচ্ছি যে যদি তোমরা কেউ 1 সপ্তাহের ভিতরে এই বলদকে পোষ মানাতে পারো তাহলে আমি 1000 টাকা দেব। এই কথা শুনে অমনি তখন পণ্ডিত মশাই বলে যে, রাজামশাই, তাহলে আমি তো পাঠশালায় গাধা পিটিয়ে ঘোড়া বানাই, তাহলে আমিই প্রথম নিয়ে যাই। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তুমি নিয়ে যাও। তারপর অমনি ওদিকে ওই পণ্ডিত মশাই নিয়ে যান। আর এদিকে গোপাল বাড়ি ফিরে গিন্নিকে বলে, ও গিন্নি, কোথায় গেলে গো? আমার এই গামছাটা একটুখানি ধুয়ে দেবে? তুমি আছো না বাবার বাড়ি চলে গেছো? গিন্নি বেরিয়ে এসে বলে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন, কি হলো? গোপাল বলে, গিন্নি, আমার এই গামছাটুকুনি একটুখানি ধুয়ে দেবে গো? গিন্নি বলে, কেন, এই তো সেদিন ধুয়ে দিলাম, আবার নোংরা হয়ে গেল? গোপাল বলে, হ্যাঁ গিন্নি, নোংরা হয়ে গেছে, তুমি আমার লক্ষ্মী সোনা গিন্নি, তুমি ধুয়ে দাও। অমনি গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো কাজের দরকার, তাই লক্ষ্মী সোনা গিন্নি, বুঝেছি। গোপাল বলে, গিন্নি, আমার মনে হয় 1000 মুদ্রা পেতে চলেছি, আর যদি ওটা পাই তাহলে তোমার জন্য কানের বানিয়ে দেব। গিন্নি তো শুনে খুব খুশি হয়ে যায়। আর ওই সময় গুলটে পুটি ন্যাপলা এসে উপস্থিত। ওরা তখন বলে যে, ও দাদু, চলো না খেলতে, আমরা সবাই মিলে খেলতে যাই। গিন্নি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার দাদুকে নিয়ে তোমরা সকলে চলে যাও খেলতে, যাও যাও, তুমি খেলে এসো। তারপর গোপাল বলে, দেখেছিস তোর দিদা কেমন খুশি খুশি রয়েছে, তাই আমাকে বলছে তোদের সাথে খেলতে যেতে। ওদিকে পণ্ডিত মশাই অমনি বলদটাকে নিয়ে গিয়ে বলে, ঘাস খাওয়াতে খাওয়াতে বলে, এই ঘাস খা, ঘাস খা। বলদটা তো কিছুতেই ঘাস খেতে চায় না। পণ্ডিত মশাই বলে, তুই যদি পোষ মেনে যাস তাহলে আমার ঘরে 1000 স্বর্ণ মুদ্রা আসবে, খা খা, তাড়াতাড়ি করে খা। ও বুঝেছি, তুই মনে হয় ঘাস খাবি না, তাহলে তুই মাঠে চড়ে ঘাস খাবি, তাই তো? তাহলে চল, তোকে নিয়ে যাচ্ছি। অমনি পাখাটা খোলার সঙ্গে সঙ্গে ওই বলদ টান মেরে পণ্ডিত মশাইকে টানতে টানতে ছুটে যায়। এই পণ্ডিত মশাই চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমায় মেরে ফেললো এই বলদ, বাঁচাও বাঁচাও। এদিকে রাজামশাই চিৎকার দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজামশাই বলে, তুমি জানি তুমি পারবে না, কেনই তুমি তাকে ধরে রেখেছো, ছেড়ে দাও ছেড়ে দাও। অমনি পণ্ডিত মশাই বলদের গলার দড়িটা ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়। আর বলদটা ছুটতেই থাকে বাগানের মধ্যে। রাজা মশাই তখন সেনাপতিকে বলে, সেনাপতি, এবার তোমার পাল্লা, তুমি যাও। সেনাপতি বলে, হ্যাঁ ঠিক বলেছেন রাজামশাই, আমি ছাড়া কেউ পারবে না ওর সাথে লড়তে। এই বলে সেনাপতি এক ছুট মারে ওই ষাঁড়ের পেছন পেছন। ছুটতে ছুটতে ষাঁড়টাকে পেছন দিয়ে লাফ দিয়ে সামনে দাঁড়িয়ে ষাঁড়ের দুটো শিং ধরে বলে, ব্যাটা, তোমায় আমি এবার জব্দ করব। অমনি ষাঁড়ের সাথে লড়াই করতে থাকে। ও গর্জন করতে থাকে, গর্জন করতে করতে সেনাপতিকে তুলে পুরো আছাড় মেরে দেয়। সেনাপতি বলে, ও বাবা, মরে গেলাম রাজামশাই, আমাকেও শেষ করে দিল, আমারও চাই না 1000 স্বর্ণ মুদ্রা রাজামশাই। এদিকে গোপাল গুলটে পুটি ন্যাপলার সাথে কানামাছি ভো ভো খেলছিল। কানামাছি ভো ভো খেলতে খেলতে গোপাল অমনি ওদেরকে ধরতে গিয়ে অমনি একটা নারকোল গাছ ধরে ফেলে। তারপর বলে, কি রে, এটা কে? অমনি গুলটে বলে, দাদু, ওটা তো নারকোল গাছ, তুমি এদিকটা আমাদের কাছে এসো, আমরা তো এদিকে আছি। তারপর আবার গোপাল এদিক ওদিক করতে গিয়ে রাস্তার মধ্যে বিজ্ঞানী আসছে, ওকেই ধরে ফেলে। তারপর বলে, কি রে, তোদের কি এত বড় দাড়ি হলো কি করে? অমনি
বিজ্ঞানী বলে যে আমি বিজ্ঞানী গোপাল। তখন চোখ খুলে দেখে ও বিজ্ঞানী মশাই। বিজ্ঞানী মশাই, আপনি এখন এই দিকে যাচ্ছেন কোথায়? বিজ্ঞানী মশাই বলে, এই যে যাচ্ছি, দেখি ওই বলদটাকে পোষ মানাতে পারি কিনা। যদি পোষ মানাতে পারি তাহলে তো 1000 স্বর্ণ মুদ্রা পাবো, তাই আমি যাচ্ছি। গোপাল তখন বলে, ও ঠিক আছে, যান যান বিজ্ঞানী মশাই, যান তাহলে। তারপর বিজ্ঞানী মশাই রাজামশাইকে এসে বলে, অমনি বলে, আমি এই বলদটার চোখ বেঁধে রাখি। বলদটার চোখ বেঁধে দেয়। রাজামশাই বলে যে, বিজ্ঞানী, চোখ বেঁধে দিলে কি বলদ পোষ মেনে যাবে? হ্যাঁ রাজামশাই, আসলে আমি আসার সময় গোপালকে দেখলাম তো চোখ বাঁধা অবস্থায়, আর চোখ বাঁধা থাকলে তো কিছুই দেখা যায় না, তাই ভাবলাম বলদটাও পোষ মেনে যাবে, কিন্তু তো পোষ তো মানছেই না। এদিকে বিজ্ঞানী ওই বলদের ঘাড়ে উঠে বসে। তারপর আবার বলদটা গর্জন করতে করতে আবার বিজ্ঞানীকে তুলে আছাড় মারে। তারপর অমনি রাজামশাই বলে, এবার দেখলে তো বিজ্ঞানী, তুমিও পারবে না এই বলদটাকে পোষ মানাতে। তারপর দিন সকালবেলা হতেই আবার পুনরায় ওই বলদটাকে নিয়ে সকলে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তারপর বৈদ্যমশাই বলে, রাজামশাই, এবার আমি একবার চেষ্টা করে দেখি। রাজামশাই তখন বলে, হ্যাঁ, চেষ্টা অবশ্যই তুমি করে দেখতে পারো, আর তুমি তো মানুষের চিকিৎসা করো, তুমি আবার পশুদের চিকিৎসা কবে দিয়ে শুরু করলে? বৈদ্যমশাই বলে, এই তো, এই যে নিয়ে এসছি গাছগাছড়ার ওষুধ, এই দিয়েই ভাবছি আমি এই বলদটাকে পোষ মানিয়ে দেব। তারপর বলদটাকে একটা গাছ খাইয়ে দেয়। ওই উদ্ভিদটা খেয়ে বলদটা খেতে খেতে অমনি বৈদ্যমশাই বলে, দেখলেন তো কত সুন্দর করে ওই উদ্ভিদটা খেয়ে নিল, ওই আস্তে আস্তে এবার বশ মেনে যাবে রাজামশাই। বলতে না বলতেই অমনি বলদটা এক লাথি মেরে অমনি বৈদ্যমশাইকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বৈদ্যমশাইও চিৎকার করে, হো বাবা রাজামশাই, আমিও পারলাম না রাজামশাই। তারপর এবার জ্যোতিষী মশাই বলে, তাহলে রাজামশাই আমি একবার চেষ্টা করে দেখি। রাজামশাই বলে, হ্যাঁ দেখুন, আপনিও চেষ্টা করে। জ্যোতিষী মশাই এসে বলদের দিকে তাকিয়ে থাকে। রাজামশাই বলে, কি তাকিয়ে তাকিয়ে কি দেখছেন জ্যোতিষী মশাই? জ্যোতিষী মশাই বলে, আমি দেখছি যে এই বলদটার রাহু শনি সব একসাথে গ্রহদশা পড়েছে, তাই এমন করছে, এর জন্য যজ্ঞ করতে হবে। রাজামশাই বলে, ও যজ্ঞ করতে লাগবে, তাহলে করো যজ্ঞ। অমনি ওই বলদটার গলায় লাল রঙের জবা ফুল পরিয়ে মালা পরিয়ে দিয়ে সামনে আগুন জ্বালিয়ে জ্যোতিষী মশাই যজ্ঞ করা শুরু করে দেয়। যজ্ঞ করতে করতেই আগুন যেমনি যে জ্বলে উঠেছে, আগুন দেখেই বলদটা সমানে জোরে জোরে গর্জন করতে থাকে। ওই গর্জনের আওয়াজে রাজামশাই বলে, বন্ধ করো তোমার এই যজ্ঞ, দেখতে পাচ্ছ না কিভাবে চিৎকার করছে এই বলদটা? তারপর জ্যোতিষী মশাই ওনার যজ্ঞ বন্ধই করে দেয়। জ্যোতিষী মশাইও পারে না। তারপর সভাকবি বলে যে, রাজামশাই আমি একবার দেখব। রাজামশাই বলে, বেশ, তুমিও তাহলে দেখো হয় কি না। অমনি সভাকবি তখন সুন্দর সুন্দর করে আবার কবিতা শোনানোর শুরু করে। বলদের পাশে দাঁড়িয়ে বলদকে কবিতা শোনাতে থাকে। এদিকে অমনি রাজামশাই এমনকি রাজসভা সকলে বলতে থাকে, হে কি, এমনকি বলদ তোমার কবিতা শুনে কি পোষ মেনে যাবে নাকি? এদিকে ওই সময় গোপাল আসে। গোপাল এসে বলে, বাহ, বেশ কবিতাখানি, কিন্তু বলদ কি পোষ মানলো? এদিকে রাজামশাই গোপালকে দেখে বলে, গোপাল, তোমার কি এখন আসার সময় হলো? তারপর বিজ্ঞানী বলে, গোপাল পালাও পালাও, ষাঁড়টা তোমার দিকে ছুটে যাচ্ছে যে। অমনি গোপাল বাবা গো মাগো বলে ছুট দিতে থাকে। পেছনে বলদটা তাড়া করতে থাকে গোপালকে। গোপাল তো বলে, রাজামশাই বলদটাকে আটকান, আমাকে তো মেরেই ফেলবে। গোপাল এক ছুট দিতে থাকে। এদিকে মন্ত্রী মশাই বলে, ব্যাটা এবার জব্দ হয়েছে। অমনি গোপাল ছুটতে ছুটতে এক লাফ মেরে গাছের ডালা ধরে ঝুলতে থাকে। অমনি বলদটা নিচে দাঁড়িয়ে থাকে। রাজামশাই বলে, গোপাল তুমি ডালের মধ্যে ঝুলে থাকো, নইলে তোমায় যে মেরে ফেলবে।
বিজ্ঞানী বলে, গোপাল তোমার গলায় ওই লাল গামছাটা দেখেই অমনি বলদটা রাগ করে তোমার দিকে এগিয়ে গেছে। তারপর গোপালের মাথায় এক বুদ্ধি চলে আসে। গোপাল তখন গলা থেকে লাল গামছাটাকে খুলে নিয়ে আর গাছের একটা ডালা নিয়ে ভেঙে নিয়ে অমনি বলদের ঘাড়ের উপর উঠে চেপে বসে আর গাছের ডালাটার ডগার মধ্যে অমনি লাল গামছাটা বেঁধে দেয়। তারপর লাল গামছাটা ওই বলদের মুখের সামনে ধরে রাখে আর বলদ ওই গামছাটাকে ধরতে যায় আর সামনের দিকে এগোতে থাকে। অমনি গোপাল বলে, দেখুন রাজামশাই, এবার দেখুন বলদ আমায় তো কিছু করতে পারছে না আর লাল কাপড়টা ধরার জন্য সামনের দিকে এগিয়েও যাচ্ছে। এবার দেখুন এইরূপ করে আপনিও আমার সাথে বসে অমনি মুর্শিদাবাদে চলে যেতে পারবেন উনি নবাবের সাথে দেখা করতে। রাজামশাই বলে, সত্যি গোপাল, তোমার যে কি বুদ্ধি, তোমার বুদ্ধি প্রশংসনীয়, তোমার সাথে আমরা কেউই পারবো না বুদ্ধিতে। গোপাল তখন বলে, এই জন্যই তো রাজামশাই আমি গোপাল ভাঁড়, আপনি আসুন আসুন তাড়াতাড়ি করে আমার সঙ্গে উঠে পড়ুন ওই বলদের পিঠে। অমনি মন্ত্রীমশাই বলে, যা, এবারেও তাহলে 1000 স্বর্ণ মুদ্রা গোপালের হয়ে গেল। অমনি রাজামশাই গিয়ে বলদের পিঠে উঠে পড়ে আর গোপাল বলদকে ছুটিয়ে নিয়ে সোজা চলে যায় মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ যেতেই ওদিকে উজির নবাবকে বলতে থাকে, দেখেছেন তো নবাব, এখনো পর্যন্ত অমনি রাজা কৃষ্ণচন্দ্র ওই বলদকে পোষ মানাতে পারেনি, আর পারে নাকি, ওই বলদ এতদিনে শেষ করে দিয়েছে। আর যদি 7 দিনের ভিতরে না আসে বলদকে নিয়ে, তাহলে আমরাই যাব। ওদিকে বলতে না বলতে গোপাল এসে উপস্থিত। গোপাল বলে, যেতে হবে না নবাব, আপনি যতবারই রাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁদে ফেলার চেষ্টা করবেন, আমি ততবারই রাজা কৃষ্ণচন্দ্রকে রক্ষা করব। এই দেখে নবাব বলে, ওমা, চমৎকার তো, আপনারা পারলেন বশ করতে এই বলদকে। অমনি গোপাল বলে, হ্যাঁ নবাব, আমরা তো এই বলদকে বশ করতে পারলাম, কিন্তু এতদিন পর্যন্ত আপনাদের বশ করতে পারলাম না, এটাই আমার কাছে আফসোস। আর যতবারই আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করবেন, ততবারই আমি উদ্ধার করে দেবো রাজা কৃষ্ণচন্দ্রকে। আর কখনো ভুল করেও এইরূপ কাজ করার চিন্তা ভাবনা করবেন না। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।